আসসালামু আলাইকুম। ছোট ছোট কিছু নীতি, অভ্যাস, পলিসি একটা দেশকে কতটা বদলে দিতে পারে। ছোট ছোট কিছু নীতি, অভ্যাস, পলিসি এটা কি জাতীয় ক্ষেত্রে বড় কোনো প্রভাব ফেলতে পারে? উত্তর হচ্ছে পারে। আজকে একটি দেশের সেরকম কিছু উদাহরণ নিয়ে কথা বলবো। 2013 সালে আমি প্রথম দেশটিতে যাই। ব্যাকপ্যাকার্স ট্রাভেল। টাকা পয়সা গুনে গুনে খরচ করতে হচ্ছিল। তো এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়ার ট্যাক্সি ভাড়া যা এলো তা দেখার পর বাকি দিনগুলো আর ট্যাক্সিতে চড়ার সাহস পেলাম না। লোকজনের সাথে কথা বলে বুঝলাম বিকল্প হতে পারে এমআরটি বা ম্যাস র্যাপিড ট্রান্সপোর্ট, আমরা যেটাকে বলি মেট্রো। কিন্তু আগের 7 দিন দেশটির প্রতিবেশী দেশে থাকতে গিয়ে যে হরিবল অভিজ্ঞতা হয়েছিল, মানে লোকজন কেউ এক বর্ণ ইংরেজি বোঝে না, জিজ্ঞেস করলে 3 হাত লাফিয়ে পেছায়, সেই অবস্থা যদি এই দেশেও হয় তাহলে তো মেট্রোতে চড়া মুশকিল হবে, কারণ পথঘাট তো কিছুই চিনি না। কিন্তু আশ্চর্য ব্যাপার, হোটেল থেকে রাস্তায় বেরিয়ে সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা হলো। দেশটির এমআরটি এত ওয়েল নেটওয়ার্কড আর ওয়েল মার্কড যে পরবর্তী 3 দিন আমাদের যাবতীয় ঘোরাঘুরি আমরা এই এমআরটি দিয়েই করেছি। এক স্টেশনে নামছি, সাইট সিইং করছি, আবার ট্রেনে উঠছি, পরের সাইট সিইংয়ে যাচ্ছি, এভাবে একের পর এক। বিদেশ ট্যুরে প্রায় অনভিজ্ঞ 4 নারীকে নিয়ে এই ট্যুর টিমে আর কোনো অসুবিধেই হয়নি আলহামদুলিল্লাহ। এমনকি শেষ দিন ল্যান্ড বর্ডার দিয়ে প্রতিবেশী আরেকটি দেশে ঢোকার সময়ও আমরা এই এমআরটি ব্যবহার করতে পেরেছিলাম, সাথে জাস্ট একটা পাবলিক বাস। খরচ হয়েছিল স্থানীয় মুদ্রায় মাত্র 2.5 টাকা। এত কম টাকায় কিভাবে এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়া যায় তা যেন সহযাত্রীদের বিশ্বাসই হচ্ছিল না। এরকম অনেক অবিশ্বাস্য ব্যাপারই দেশটি ঘটিয়েছে স্রেফ ছোট কিছু নীতি, পলিসি আর ডিসিপ্লিন দিয়ে। সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট এক দেশ, এত ছোট যে বাংলাদেশের সমান হতে হলে 200-রও বেশি সিঙ্গাপুরকে জোড়া লাগাতে হবে। জনসংখ্যাও অনেক কম। 1965 সালেও পরিচিত ছিল স্রেফ কয়েক ঘর জেলের বসতি হিসেবে। সেই দেশই আজ বিশ্ব বাণিজ্যের শীর্ষ দেশ, রিজার্ভে ছাড়িয়ে গেছে চীন, জাপানকেও। মাথাপিছু আয় বছরে প্রায় $83,000। তার মানে ছোট ছোট পলিসি কাজ করে। আসুন একটু খুঁটিয়ে দেখি। সিঙ্গাপুরে একটা প্রাইভেট কার কেনার খরচ আমেরিকায় একটা প্রাইভেট কার কেনার খরচের 2.5 গুণ। মানে আমেরিকায় যদি আপনি একটা গাড়ি $1 লক্ষ কিনতে পারেন, বাংলাদেশি টাকায় $1.25 কোটি, সিঙ্গাপুরে সেটা $2.5 লক্ষ, বাংলাদেশি টাকায় প্রায় $3 কোটি। শুধু তাই না, প্রাইভেট কারটি যে আপনার মালিকানায় আছে, আপনি যেটা চালাবেন সেজন্য আপনাকে বছরে গুনতে হবে আরও $1 লক্ষ সিঙ্গাপুরি। ফলাফল কি? সিঙ্গাপুরের জনগোষ্ঠীর মাত্র 11% তাদের নিজেদের গাড়ি আছে। সিঙ্গাপুরের মতো একটা ধনী দেশে যে এটা খুবই কম তা তো পাঠক বুঝতেই পারছেন। ফলে নেই কোনো যানজট বা জ্যামে আটকে সময় নষ্ট, তেমনি কম পরিবেশ দূষণ। কিন্তু মানুষ তাহলে চলাচল করবে কিভাবে? গড়ে উঠল দক্ষিণ পূর্ব এশিয়ার ব্যস্ততম, বিস্তৃততম ম্যাস র্যাপিড ট্রান্সপোর্ট বা এমআরটি। নাগরিকরা যে যেখানেই থাকুক, ট্রেন স্টেশনে হেঁটে যেতে লাগে মাত্র 5 থেকে 10 মিনিট। সস্তা, দ্রুত যাতায়াতের এত সহজ ব্যবস্থা থাকতে কে যাবে গাড়ি কিনতে? সিঙ্গাপুরের জনগোষ্ঠীর অর্ধেকই প্রতিদিন ব্যবহার করে এই এমআরটি। সিঙ্গাপুরকে বলা হয় পৃথিবীর দ্রুততম হাঁটা লোকের দেশ। সিঙ্গাপুরিয়ানরা নাকি প্রতি ঘন্টায় 6.15 কিলোমিটার হাঁটতে পারে। বলা বাহুল্য, মেট্রো চড়ে চড়েই তাদের এই দক্ষতা হয়েছে। আর ফিজিক্যাল ওয়ার্কআউটের এই নিত্য সুযোগ দীর্ঘমেয়াদে কী ইতিবাচক প্রভাব ফেলেছে জনগণের স্বাস্থ্যের ওপর তা জানেন? 1960 সালে সিঙ্গাপুরের মানুষের গড় আয়ু ছিল 65 বছর। 2024-এ তা দাঁড়িয়েছে 84, মানে 20 বছরের ফারাক। অর্থাৎ আপাত দৃষ্টে একটা ছোট পরিবর্তন, ছোট পদক্ষেপ
দীর্ঘমেয়াদে কত বড় সুফল এনে দিতে পারে জাতিগতভাবে। আসুন দীর্ঘমেয়াদে এই বড় সুফলের পেছনে আরও কয়েকটা পদক্ষেপ নিয়ে আরেকটু বিশ্লেষণ করি। সিঙ্গাপুরে একসময় রেস্টুরেন্টে, দোকানে যেসব খাবার বিক্রি হতো তা অত স্বাস্থ্যকর ছিল না। এখন যেমন আমাদের দেশের আলট্রা প্রসেস খাবারের কথা আমরা বলি, প্রত্যেকটা খাবারে, পানীয়ে ব্যবহৃত হচ্ছে চিনি, ট্রান্সফ্যাট, ক্ষতিকর প্রিজারভেটিভ আর কেমিক্যাল। সিঙ্গাপুরের সরকার চিনির মাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা করলেন। খাবারে, জুসে, কার্বোনেটেড ড্রিঙ্কসে কতটুকু চিনি ব্যবহার করা যাবে তার মাত্রা ঠিক করে দিলেন, এবং তা না মানলেই বড় ধরনের জরিমানা। সোজা হয়ে গেল প্রসেস খাবার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। কারণ সিঙ্গাপুর সরকারের একটা নীতি হচ্ছে পলিসি ইজ ইমপ্লিমেন্টেশন, ইমপ্লিমেন্টেশন ইজ পলিসি। আইন আছে কিন্তু তার প্রয়োগ নেই, এটি হবার জো নেই সিঙ্গাপুরে। সুখাদ্য হিসেবে স্বীকৃত খাবারের দাম সিঙ্গাপুরে কম। যেমন এখন আমরা অনেকেই জানি যে সাদা চালের চেয়ে লাল চাল বেশি পুষ্টিকর, শুধু না, লাল চাল খাওয়া আর চিনি খাওয়া প্রায় সমার্থক। তো আমাদের দেশের একজন স্বাস্থ্য সচেতন মানুষ যখন লাল চাল খেতে চাইবেন, তাকে কিন্তু 2-3 গুণ, কখনো কখনো 5 গুণ বেশি দাম দিয়ে লাল চাল কিনতে হবে। কিন্তু সিঙ্গাপুরে লাল চাল, লাল গমের দাম কম। সরকার ভর্তুকি দিয়ে এই ব্যবস্থা করেছে। ফলে সুলভ এই লাল চাল খেয়ে আপনার জনগণ যখন সুস্থ থাকছে, বিনিময়ে কর্মক্ষম সুস্থ জনশক্তি হয়ে তা মেডিকেল ব্যয় কমিয়ে আখেরে কিন্তু দেশেরই লাভ হচ্ছে। সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী লি কুয়ান, তার একটা দর্শন ছিল, যেহেতু সিঙ্গাপুর একটা ছোট দেশ এবং সে অর্থে এর কোনো প্রাকৃতিক সম্পদ নেই, তাই জনগণ বা জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে। তাই জনগণের জন্য ক্ষতিকর এমন যে কোনো কাজের জন্য সিঙ্গাপুরে ক্যাপিটাল পানিশমেন্টের ব্যবস্থা রয়েছে, যেমন ড্রাগ ডিলিং বা ড্রাগ স্মাগলিং, শাস্তি মৃত্যুদণ্ড। মাদকদ্রব্যের জন্য আমাদের দেশে অবশ্য সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা আছে, তবে মুশকিল হচ্ছে প্রয়োগ হয়নি। ওই যে সর্ষে দিয়ে ভূত ছাড়ানো হবে, সেই সর্ষেই যদি ভূত থাকে তাহলে যা হয়। যা হোক, তো সবচেয়ে উল্লেখযোগ্য ছিল খাবারের দোকান, ফুটপাতের ফুড ভেন্ডর। তাদেরকে বলা হলো, দোকানের সাইনবোর্ডে তোমরা যদি হেলদিয়ার চয়েস লেখো এবং হেলদি খাবার বিক্রি করো, তাহলে করের ক্ষেত্রে তোমরা বিশেষ ছাড় পাবে। কি চমৎকার সিস্টেম! আপনি খেয়াল করে দেখুন, যারা স্বাস্থ্যকর খাবার খেতে চান কিন্তু কোনোদিন যদি বাসা থেকে তা গুছিয়ে আনতে না পারেন, আপনি কিন্তু সেদিন বাধ্য হন দোকানের অস্বাস্থ্যকর প্রক্রিয়াজাত খাবার খেতে। কিন্তু সিঙ্গাপুরে সেই সমস্যা নেই। ফুটপাতের ফেরিওয়ালার কাছ থেকেই আপনি পেয়ে যাবেন স্বাস্থ্যকর খাবারের অপশন। সিঙ্গাপুরের দীর্ঘজীবন লাভ বান্ধব সিস্টেমের শেষ উদাহরণটি দেই। আমরা জানি বয়সকালে বাবা মা চান তাদের সন্তানরা তাদের কাছাকাছি থাকুক, কিন্তু আর্থিক, পারিবারিক, পেশাগত নানা কারণেই তা সম্ভব হয় না। এবং একটা সমাজ যত সোকল্ড আধুনিক হতে থাকে, এই বিচ্ছিন্নতা তত বাড়তে থাকে। আমেরিকার উদাহরণ দেই। 100 বছর আগে আমেরিকার 75% বুড়ো বুড়ি, মানে যাদের স্বামী বা স্ত্রী মারা গেছে, তারা থাকতেন তাদের ছেলে মেয়ের সাথে। আর এখন 75% বিধবা বা বিপত্নিক বুড়ো বুড়ি থাকেন একদম একা। এমন ঘটনা প্রায়ই শোনা যায় যে বুড়ো বা বুড়ি মরে পড়ে আছেন, কয়েকদিন পর পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করেছে। তো সিঙ্গাপুরে প্রক্সিমিটি গ্র্যান্ট পলিসি বলে একটা সিস্টেম আছে, যাতে ছেলে বা মেয়ে যদি মা বাবার বাসার কাছাকাছি বাসা নেয়, তাহলে ওই বাসা কেনা বাবদ তারা বেশ ভালো একটা পরিমাণ ছাড় পাবে। ফলে সিঙ্গাপুরে অধিকাংশ বয়োবৃদ্ধের ছেলেমেয়েরাই তাদের কাছাকাছি থাকে। কাজের পর বা ছুটির দিনে ছেলে মেয়ে, নাতি নাতনি নিয়ে তাদের খুব সুন্দর একটা সময় কাটে এবং তারা অসুস্থও হয় কম। বলুন, সিনিয়র সিটিজেনদের স্বাস্থ্য ব্যয় কমাবার কি চমৎকার বুদ্ধি না? ফাইন সিটি। সিঙ্গাপুরকে মজা করে ডাকা হয় ফাইন সিটি, কারণ ছোট ছোট কিছু অনিয়মের জন্যেও সেখানে উচ্চ হারে ফাইন করা হয় বা জরিমানা করা হয়। উদাহরণ দিই, জে ওয়াকিং বলে একটা টার্ম আছে ট্রাফিক লতে, যা সম্ভবত আমাদের বেশিরভাগ পথচারীই জানেন না। জে ওয়াকিং হল এলোমেলোভাবে রাস্তা পার হওয়া।
এলোমেলোভাবে রাস্তা পার হলে কি হয়? পথিক এবং পথচারী দুয়েরই বিপদের আশঙ্কা থাকে। তারপরও কি আমরা সচেতন হয়েছি? ঢাকার যে কোনো সড়কে 2 মিনিট দাঁড়ান, অন্তত হালিখানেক জে ওয়াকিংয়ের ঘটনা পেয়ে যাবেন এই 2 মিনিটের মধ্যেই। কারণ আমরা এভাবেই রাস্তা পার হই। হয়তো অধিকাংশ সময়ই পার পেয়ে যাই, কিন্তু যখন পার পাই না তখন কি হয়? 2024-এর একটা পরিসংখ্যান হল, ঢাকার রাস্তায় প্রতি বছর 550-র বেশি দুর্ঘটনা হয় পথচারীর জে ওয়াকিংয়ের কারণে। আমার ধারণা প্রকৃত সংখ্যা আরও বেশি হবে। সব সংখ্যা তো আর থানায় লেখা হয় না। এই তো গত সপ্তাহে আমার এক পরিজন পথিককে সাইড দিতে গিয়ে আহত হয়ে পড়ে আছে বিছানায়। এটা তো আর কোনো থানায় লেখা হয়নি। যা হোক, তো সিঙ্গাপুরে জে ওয়াকিং করলে আপনার ফাইন হবে 50 সিঙ্গাপুরি ডলার, এবং এটা যদি দ্বিতীয়বার করেন তাহলে কত জানেন? 1000 সিঙ্গাপুরি ডলার, বাংলাদেশি 90,000 টাকা। বুঝুন অবস্থা। যত্রতত্র থুতু ফেলা, ময়লা ফেলা, এমনকি চুইংগাম খাওয়া বা টয়লেট ফ্লাশ না করলেও আপনার জরিমানা হবে। এবং এই আইন এমন না যে এর কোনো প্রয়োগ নেই, সাথে সাথে কার্যকর। ফলাফল, অসম্ভব পরিচ্ছন্ন, পরিপাটি, ঝকঝকে, তকতকে একটা দেশ। জরিমানা আমাদের দেশে নেই তা না, ধূমপান করলে জরিমানা আছে। কত? 50 টাকা। একজন যোগ করে বলছিল, তাহলে তো 50 টাকা দিয়ে ধূমপান করতে থাকবে। সেটাও যদি দেখতাম। ধূমপান করিলে জরিমানা 50 টাকা, এই সাইনবোর্ডের নিচে দাঁড়িয়েও ধূমপান ভেপিং করতে দেখেছি, জরিমানা দিতে দেখিনি। সিঙ্গাপুর পৃথিবীর সবচেয়ে কম অপরাধের দেশ। এটা এজন্যে না যে তাদের সব মানুষ মুনি ঋষি দরবেশ হয়ে গেছে। এটা এজন্যে যে অভিযোগ প্রমাণিত হলে সিঙ্গাপুরে অধিকাংশ অপরাধের শাস্তি হল প্রকাশ্যে বেত্রাঘাত। যে সে বেত না, পাম গাছের শক্ত ডাল দিয়ে বানানো বেত, আগের রাতে যা সারা রাত পানিতে ভিজিয়ে রাখা হয়। তারপর অপরাধীর বাটের কাপড় তুলে সেখানে মারেন এ ব্যাপারে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত অফিসাররা। 3 বেত বা 6 বেত যারা খেয়েছে তাদের অনেকেই সারা জীবনেও তা ভুলতে পারেনি এই বেত্রাঘাতের কথা। গুগল করলে মাইকেল ফে বলে এক আমেরিকান টিনেজারের কথা পাবেন। 1993 সালে সিঙ্গাপুরে সে রাস্তার সাইনবোর্ড চুরি আর অনেকগুলো গাড়িতে কালার স্প্রে করার অভিযোগে অভিযুক্ত হয়। সিঙ্গাপুর সরকার তাকে 6 বেতের শাস্তি দেয়। শুনে মার্কিন প্রশাসন পর্যন্ত সুপারিশ করতে লেগে যায় মাইকেল ফের জন্যে। সুপারিশ অবশ্য একেবারে বিফলে যায়নি। ফের শাস্তি কমিয়ে 6 বেত থেকে 4 বেত করা হয়। কিন্তু সেই 4 বেতের কষ্ট আর অপমান ফে আমেরিকা ফিরে গিয়েও ভুলতে পারেনি। প্রকাশ্যে বেত্রাঘাতের এরকম বিধান থাকলে এত এত ধর্ষক আর মাদক কারবারিরা সব 2 দিনে সোজা হয়ে যেত। আমাদের শিক্ষকের কাছে শুনেছি, সিঙ্গাপুরে রাত 3টাতেও তিনি একা তরুণীকে হেঁটে যেতে দেখেছেন মেট্রো স্টেশনের দিকে। চুরি, ছিনতাই বা যৌন লাঞ্ছনার কোনো ভয় সেই তরুণীর ছিল না। জাস্ট একটা সহজ, সস্তা কিন্তু দৃষ্টান্তমূলক বিচার ব্যবস্থা। কিন্তু ফল কত দূরপ্রসারী। প্রিয় পাঠক, দেশটাকে নতুন করে গড়ার যে উদ্যম এখন আমরা বোধ করছি, আমরা কি এই ব্যাপারগুলো নিয়ে ভাবব? তবে অবশ্যই দেশোপযোগী করে, দেশের আর্থসামাজিক অবস্থার সাথে মানানসই করে। আর তারও আগে প্রয়োজন এই পরিবর্তনে আগ্রহী একদল সৎ, উদ্বুদ্ধ, সাহসী, দেশপ্রেমিক, যোগ্য ভালো মানুষ তৈরি। আসুন যার যার জায়গা থেকে আমরা এই কাজটাই করি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।